ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা আজকে শুরু করতে যাচ্ছি, হ্যাঁ? আহ, তো আজকে আমাদের যে টপিক, এই টপিকটা হচ্ছে কি, আমি চেষ্টা করব আপনাদেরকে পাইপিং এর একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। তো যেহেতু আমি এই কোর্সটা বেসিক থেকেই শুরু করার জন্য চেষ্টা করতেছি, তো অনেকে হয়তো পাইপিং এক্সপিরিয়েন্স যারা আছেন, পাইপিং রিলেটেড যারা কাজ করেন, ওরা হয়তো কিছুটা বোর ফিল করতে পারেন। বাট আপনাদের এগুলা হয়তো অলরেডি জানা বিষয়। তারপরে যারা নিউ ফ্রেশার বা লেস এক্সপিরিয়েন্স বা যাদের পাইপিং এ এক্সপিরিয়েন্স নাই, তো তাদের জন্য হয়তো আমাদের আর এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু আগে থেকে আপনাদেরকে ইনফর্ম করছি যে আমরা বেসিক থেকে শুরু করব। তো বেসিক থেকে শুরু করার জন্য আমরা আহ, যেগুলা জানার দরকার বেসিক লেভেল থেকে, সো আমি বেসিক লেভেল থেকেই ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমেই যেই জিনিসটা বলে রাখা ভালো সেটা হচ্ছে কি, পাইপিং, এজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে আসলে আমাদের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি, বা আমরা কি কাজ করে থাকি এজ এ পাইপিং ইন্সপেক্টর ও পাইপিং ইঞ্জিনিয়ার, বা প্রোডাকশন সুপারভাইজার বা পাইপিং সুপারভাইজার। তো অনেকেরই একটা কোশ্চেন, জেনারেল কোশ্চেন, যে আসলে আমরা পাইপিং ইন্সপেক্টর হিসেবে আমাদের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কি, বা আমরা কি কাজ করি আসলে একজন পাইপিং ইন্সপেক্টর। তো যারা পাইপিং রিলেটেড কাজ করেন তারা অবশ্যই অ্যাওয়্যার এই ব্যাপারটাতে। তো আমি কিছু আপনাদের সাথে শর্টলি শেয়ার করার ট্রাই করব। নর্মালি আমরা যখন দেখি যে একজন পাইপিং ইন্সপেক্টরের একটা সার্কুলার, ফর এক্সাম্পল জব সার্কুলার হয়, তো ওখানে আমরা হয়তো দেখি যে আসলে ওরা কি কি রিকোয়ারমেন্ট চায়, বা কোন ধরনের কোয়ালিফিকেশন চায়, বা কোন ধরনের টেকনিক্যাল নলেজ ওরা সার্চ করে। তো নর্মালি আমরা যারা এজ এ পাইপিং ইন্সপেক্টর বা পাইপিং ইঞ্জিনিয়ার বা পাইপিং সুপারভাইজার হিসেবে আমরা যারা পরীক্ষা দিয়ে থাকি, তো ওই জায়গায় আমরা যেটা দেখে দেখে থাকি যে ওরা কিছু রিকোয়ারমেন্ট দেয় যে একজন পাইপিং ইন্সপেক্টরের কি জানা উচিত। তো আমি যদি প্রথমেই বলি, অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর বা পাইপিং ইঞ্জিনিয়ার যাই বলি, প্রথম হচ্ছে কি একজন পাইপিং ইন্সপেক্টরের মেইন মূল যে রেসপন্সিবিলিটিসটা হয়, সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট কোয়ালিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে আইটেমগুলো ইন্সপেকশন করতে হয়। সো ফার্স্ট থিংস আমরা যদি সিম্পলি বলি যে একজন পাইপিং ইন্সপেক্টরের মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে, অ্যাজ পার প্রজেক্ট কোয়ালিটি রিকোয়ারমেন্টস উই হ্যাভ টু পারফর্ম দ্য ইন্সপেকশন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, প্রজেক্ট কোয়ালিটি রিকোয়ারমেন্টস আমরা কিভাবে জানবো, প্রজেক্ট রিকোয়ারমেন্ট কি এটা আমরা কিভাবে পাবো। তো নর্মালি যারাই আমরা বা কাজে জয়েন করি বা অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে আমরা কাজ করি, প্রথম আমাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব হচ্ছে কি, যখন আমরা প্রজেক্টটি ইন করব, প্রজেক্টটি ইন করার পরে অবশ্যই আমাকে প্রজেক্ট কোয়ালিটি রিকোয়ারমেন্ট জানতে হবে। সো প্রজেক্ট কোয়ালিটি রিকোয়ারমেন্ট আমি কোথায় থেকে জানবো? এই ক্ষেত্রে আমি যদি কোনো ম্যানেজার বা ইঞ্জিনিয়ারের আন্ডারে থাকি, বা আমার রিপোর্টিং বস যে থাকে, তার কাছ থেকে আমরা প্রজেক্ট কোয়ালিটি রিকোয়ারমেন্ট লাইক প্রজেক্ট স্পেসিফিকেশন, আইটিপি, প্রসিডিউরস, দেন ওয়ার্ক ইনস্ট্রাকশন, কোয়ালিটি ফর্মস, তো এই রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করব। তো এই কাজটা আমরা করব ইনিশিয়াল স্টেজে, প্রজেক্টে ঢোকার সাথে সাথে। কারণটা কি, যখন আপনার প্রজেক্টে অলরেডি 2-3 মাস হয়ে যাবে, তখন যেটা হবে, আপনি হয়তো লজ্জায় বা ভয়ে আপনি চাইতে পারবেন না। কেন কেন চাইতে পারবেন না? লাইক আমি যদি বলি যে আমার প্রজেক্টে যদি কেউ নতুন জয়েন করে, আমি প্রথমে ইনস্ট্রাকশন থাকে, প্রথম দিন যে ইন্ট্রোডাকশন থাকে, ইন্ট্রোডাকশন প্রথম দিনই আমি বলি, হোয়াট আর দ্য থিংস ইউ নিড, ইউ আস্ক মি। অর আমি যেটা বলি যে ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের কোয়ালিটি রিকোয়ারমেন্ট, এই হচ্ছে গিয়ে প্রজেক্টের আইটিপি, এই হচ্ছে প্রসিডিউর। সো আমি যেটা করি যে এই গিয়ে আইটিপি প্রসিডিউর নাও, তুমি এখন পড়ো, পড়ার পরে তুমি কি বুঝছো কি বুঝো নাই, যদি কোনো কনফিউশন থাকে, উইথিন নেক্সট 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আমাকে তুমি যা মনে চায়, মানে যেই খান থেকে মনে চায় যে হ্যাঁ আমি এটা বুঝতে পারিনি, আমি তোমাকে আনসার দিব। বাট তুমি যদি আমার কাছে এসে 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে এসে বলো যে আমি এটা বুঝি নাই,
তখন আমি তোমাকে আনসার দিব না। কারণটা কি? কারণ হচ্ছে একটা প্রজেক্ট যখন শুরু হয় নর্মালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা প্রজেক্টের ডিউরেশন থাকে খুব কম, 6 মাস, 7 মাস, 1 বছর বা 2 বছর যাই হোক। তো এখন দেখে গেছি যদি 3 মাস বা 6 মাস পরে আমি প্রজেক্টের রিকোয়ারমেন্টই না জানি, বা প্রজেক্টের কি প্রসিডিউর, আমাদের কি প্রসিডিউর ফলো করতে হবে বা কোন আইটিপি ফলো করতে হবে, আমরা 6 মাস পরে যদি জিজ্ঞাসা করি যে আমি ফর এক্সাম্পল 6 মাস পরে যদি আমি এসে জিজ্ঞাসা করি যে ভিজুয়াল ইন্সপেকশন এটা কি আমার ক্লায়েন্টের উইকনেস লাগবে কিনা বা ম্যান্ডেটরি কিনা, তো সেই ক্ষেত্রে তো আমি 6 মাস পরে তো আমি আনসার দিতে বাউন্ড না। তখন আমি কি করব, বা যেই থাকবে রিপোর্টিং বস, ও উল্টো আপনাকে বকা দিবে যে তুমি 6 মাস কি শিখছো, বা 6 মাস, গত 6 মাস কি করছো। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রজেক্টে ঢোকার পরে আমাদেরকে প্রজেক্টের আইটিপি প্লাস কোয়ালিটি যে প্রসিডিউরস বা প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট এগুলো আমাদেরকে জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। তো অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে ফার্স্ট থিংস, আমরা প্রজেক্টে ঢোকার পরে অবশ্যই প্রজেক্টের যত কোয়ালিটি রিকোয়ারমেন্টস আছে এগুলো ভালোভাবে জানার চেষ্টা করবো। দেন পাইপিং ইন্সপেক্টর আমরা আর কি করি? পাইপিং ইন্সপেক্টর, অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে আমাদের যে রুলস এন্ড রেসপন্সিবিলিটি থাকে, এরপরে যদি আমি আহ, ছোট্ট করে বলি তাহলে হচ্ছে গিয়ে আমরা ওয়েল্ডিং ইন্সপেকশন করি। বাট ওয়েল্ডিং ইন্সপেকশন আমরা উইকনেস থাকি কিসের কিসের, ওয়েল্ডিং প্রসিডিউর বা ডাব্লিউপিএস যখন প্রিপারেশন করে তখন আমরা উইকনেস থাকার চেষ্টা করি। আহ, তারপর হচ্ছে গিয়ে ওয়েল্ডার কোয়ালিফিকেশন। তো ওয়েল্ডার কোয়ালিফিকেশন যখন আমরা প্রিপেয়ার করি বা ওয়েল্ডার যখন কোয়ালিফাইড করাই তখন আমরা এগুলো কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ডাব্লিউকিউটির জন্য টেস্ট পিস, কি টেস্ট পিস হবে, কতটুকু সাইজ হবে, বা কোন ওয়েল্ডার কোন দিন টেস্ট দিতে আসবে, টোটাল প্ল্যানটাতে আমরা ইনভলভ থাকি। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে যে অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে যে ডাব্লিউপিএস এর জন্য আমরা কোন ধরনের স্পেসিমেন আমরা সিলেক্ট করবো, বা কোন পজিশনে ওয়েল্ডিং করালে আমরা কোন পজিশন পর্যন্ত কভার করা যাবে। তো এই যে ব্যাপারগুলা, ডাব্লিউপিএস প্লাস ওয়েল্ডার কোয়ালিফিকেশন, এই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। দেন পাইপিং ইন্সপেক্টর আমরা আরেকটা কাজ কি করি সেটা হচ্ছে কি ধরেন প্রজেক্টের ড্রয়িং বা স্পেসিফিকেশন যেগুলো আছে এগুলো আমরা রিভিউ করি বা আমরা এগুলা চেক করি ইন্সপেকশন করার আগে। তো অবশ্যই অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে একটা প্রজেক্টের কি ড্রয়িং থাকে বা স্পেসিফিকেশন থাকে এই ব্যাপারে খুব ভালো ধারণা থাকতে হবে। দেন আহ, আমরা যদি আরেকটা পয়েন্ট বলি সেটা হচ্ছে গিয়ে প্রজেক্টের পিএনআইডি বা আইসোমেট্রিক ড্রয়িং। তো পিএনআইডি আইসোমেট্রিক ড্রয়িং এ অবশ্যই আপনাকে খুব ভালো ধারণা থাকতে হবে। তো পিএনআইডি কিভাবে রিড করতে হয়, আইসোমেট্রিক ড্রয়িং কিভাবে রিড করতে হয়, কিভাবে আমরা এগুলো ইন্টারপ্রেট করতে হয় এবং ইমপ্লিমেন্টেশন করতে হয়, এই ব্যাপারে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। তো আমি র্যান্ডমলি কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে অবশ্য খুব ডিটেলস আলোচনা আছে। তো ডিটেলস আলোচনাগুলো আমরা হয়তো ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমরা কমপ্লিট করব। দেন আমাদেরকে আর কি জানতে হবে? আহ, আমি এখানে কি ভুল করবো? রানা হ্যান্ড রেস করছে, তো রানা হয়তো কিছু বলতে চায়। রানা কিছু বলতে চাও? ভাইয়া কোনো স্লাইড কি শেয়ার করতেছেন? স্লাইড আমার এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু প্রথমে যে স্লাইডটা ছিল, টপ পেজটা ওইটা শুধু দেখা যাচ্ছে। না, আমি এখানে কোনো স্লাইড শেয়ার করতেছি না, আমার টপ লিস্টেই ওখানে আছে, আর আমি এটাকে একটা জেনারেল ব্রিফিং হিসেবে সবার সাথে শেয়ার করতেছি, র্যান্ডমলি কিছু পয়েন্ট আমি যেটা হাইলাইট করতেছি। হ্যাঁ, সো এখানে ওকে। কোনো কিছু না, আমি কোনো স্লাইড শেয়ার করছি না। ওকে, থ্যাংক ইউ রানা ফর ইউর ক্লারিফিকেশন। তাহলে আমি কন্টিনিউ করি। সেটা হচ্ছে কি একজন ওয়েল্ডিং পাইপিং ইন্সপেক্টরের আর কি কি জিনিস জানতে হবে। সেটা হচ্ছে পাইপিং ইন্সপেক্টর আমরা ওয়েল ওয়েল ম্যাপস যেটা বলি, তো ওয়েল ম্যাপস সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা ওয়েল ম্যাপ কিভাবে তৈরি করি বা ওয়েল ম্যাপ কিভাবে প্রিপারেশন করি, অবশ্যই ওয়েল ম্যাপ সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে। দেন আমরা যদি বলি যে ওয়েল্ডিং সিম্বল, সো পাইপিং ইন্সপেক্টর অবশ্যই ওয়েল্ডিং সিম্বল সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তা আদারওয়াইজ যদি আমরা ওয়েল্ডিং সিম্বলের ব্যাপারে যদি আমরা না জানি যে ওয়েল্ডিং সিম্বল কি রকম হয়, তাহলে কিন্তু প্রবলেম। কারণ প্রবলেম বলতে যে আমি ইন্সপেকশনে গেলাম, বা এখানে কোন টাইপের ওয়েল্ডিং হবে, এখানে কি ফুল পেন্ট্রেশন বার জয়েন্ট হবে নাকি পার্শিয়াল পেন্ট্রেশন হবে না ফিলার জয়েন্ট হবে, সো ওয়েল্ডিং সিম্বল সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। দেন কাটিং প্ল্যান অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আমরা যেটা পাইপ কাটবো বা আমরা যে কাটিং প্ল্যানটা আমরা যদি পাইপে একটা ফেব্রিকেশন করতে চাই, ফেব্রিকেশন আমরা প্রথম কি করি, আমরা কাটিং প্ল্যান অনুযায়ী আমাদের পাইপগুলোকে টুকরো টুকরো করে নিই। দেন ফিটিংস এর সাথে হয়তো আমরা ওয়েল্ডিং করি, পাইপ টু পাইপ ওয়েল্ডিং করি। সো কাটিং প্ল্যান সম্পর্কে আমাদেরকে অবশ্যই খুব ভালো নলেজ থাকতে হবে।
ওকে। দেন আমি যদি বলি যে ম্যাটেরিয়াল পার্টে আমি যদি বলি যে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব, ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন কি হবে, ম্যাটেরিয়ালের সাইজ, ম্যাটেরিয়ালের গ্রেড কি হবে, এই ব্যাপারগুলো অবশ্যই আমাদেরকে খুব ভালো ধারণা থাকতে হবে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, ম্যাটেরিয়াল ইন্সপেকশন অবশ্যই পাইপিং ইন্সপেক্টর আমরা ম্যাটেরিয়াল ইন্সপেকশন করে থাকি। তো ডিউরিং ম্যাটেরিয়াল ইন্সপেকশন আমাদের কি কি চেক করতে হবে, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো আমি শর্টলি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, বেসিকলি আমরা যখন পাইপিং ইন্সপেকশনে যাব, ড্রয়িং দেখে, আইসোমেট্রিক ড্রয়িং দেখে অবশ্যই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ইয়েস এখানে আপনার যে পাইপিং ম্যাটেরিয়ালটা ইউজ হচ্ছে ওটা অ্যাজ পার ড্রয়িং বা স্পেসিফিকেশন। তো এই জিনিসটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কিভাবে আইডেন্টিফাই করা যায়। ম্যাটেরিয়াল ইন্সপেকশন সময় আমরা এমটিসি পেয়ে থাকি, যেটা আমরা মিল টেস্ট সার্টিফিকেট বলি। সো মিল টেস্ট সার্টিফিকেটে অবশ্যই রিভিউ করতে জানতে হবে কেমন মিল টেস্ট সার্টিফিকেটটা অ্যাজ পার কোড বা স্ট্যান্ডার্ড ফলো করে কিনা। সো এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে মিল টেস্ট সার্টিফিকেট কিভাবে রিভিউ করতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে মিলিটারি সার্টিফিকেট, অনেক ফেক সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয় বা আমরা পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিভাবে এটা ফেক সার্টিফিকেট, এটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে বা আমরা কিভাবে বুঝবো যে এটা অরিজিনাল সার্টিফিকেট কি ফেক সার্টিফিকেট। তো এই ব্যাপারগুলো অবশ্যই আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে, পাইপিং ইঞ্জিনিয়ার হিসেবে বলি বা প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে বলি। তো এই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। দেন আমরা যদি ওয়েল্ডিং কনজিউমেবল পার্টে যাই, তো অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর, সো ওয়েল্ডিং কনজিউমেবল, সো কোন ধরনের ওয়েল্ডিং কনজিউমেবল ইউজ করতেছে, ওয়েল্ডিং কনজিউমেবলের প্রিজার্ভেশন, তো ওয়েল্ডিং কনজিউমেবলের ডিস্ট্রিবিউশন বা ওয়েল্ডিং কনজিউমেবলের বেকিং ঠিক মতো হচ্ছে কিনা, বা হোল্ডিং ওভেনে ঠিক মতো রাখতেছি কিনা, বা কিউবার ঠিক মতো ইউজ করতেছি কিনা, আর কিউবার যদি ইউজ করে কিউবারের টেম্পারেচার কত হবে, বা হোল্ডিং ওভেনের টেম্পারেচার কত হতে হবে, বেকিং ওভেনের টেম্পারেচার কত হবে, টাইমিং কতটুকু হবে। তো এই পার্টটাও আমরা সেপারেট সেশনে টোটালি আমরা আলোচনা করার চেষ্টা করব, যেটা হচ্ছে গিয়ে ওয়েল্ডিং কনজিউমেবল হ্যান্ডেলিং প্রসেস বা প্রসিডিউর। সো এই পার্টে আমরা টোটাল ইন ডিটেলস আলোচনা করব, বাট অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারগুলো জানতে হবে। যেহেতু আমি এখানে পাইপিংটা আমি মেইন পার্ট হিসেবে এখানে টপিকটা লিখেছি, সেই জন্য আমি সবসময় পাইপিং ইন্সপেক্টরই বলতেছি। বাট একজন পাইপিং ইন্সপেক্টর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়েল্ডিং, সেম টাইম হি ইজ এ ওয়েল্ডিং ইন্সপেক্টর। তো ওয়েল্ডিং ইন্সপেক্টর আর পাইপিং ইন্সপেক্টরের ডিউটি রেসপন্সিবিলিটি অলমোস্ট কাছাকাছি। তো মেইন ফোকাস যে পাইপিং ইন্সপেকশন করে সে নর্মালি ওয়েল্ডিং ইন্সপেক্টর হয়ে থাকে। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, যদি আমি বলি আহ, আমাদেরকে পাইপিং এ যে কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্ট গুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে এবং ওইগুলো সবগুলোকে চিনতে হবে। যেমন পাইপ, ফিটিংস, ফ্লাঞ্জ, বাল্ব, নিপল, প্লেট, টিউব, যদি আমি বলি যে আপনার প্রেসার ট্রান্সমিটার, প্রেসার গেজ, বা আপনার হিটিং টেম্পারেচার। তো এই যে ব্যাপারগুলো আছে পাইপিং এর যে কম্পোনেন্ট গুলা, ফুল কম্পোনেন্ট সম্পর্কে আমাদেরকে খুব ভালো ধারণা থাকতে হবে, এবং ধারণা থাকতে হবে রেফারেন্স কোড এন্ড স্ট্যান্ডার্ড সহ। লাইক আমি যদি পাইপ চাই, আমি লাইক ফর এক্সাম্পল আমি কার্বন স্টিল পাইপ একটা ইউজ করতেছে, লাইক এএসটিএম A106 গ্রেড বি। তো এই 106 গ্রেড বি ম্যাটেরিয়ালটা আমি কোন কোডের বা স্ট্যান্ডার্ডের আন্ডারে পাবো, বা এই পাইপের টোটাল ডিটেলস স্পেসিফিকেশন যেটা আমরা বলি, যেমন আমরা যদি বলি ASTM A106 গ্রেড বি, তার মানে ASTM 106 এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। সো ASTM A106 স্ট্যান্ডার্ডের যদি আমরা যদি আসমিতে রেফার করি তাহলে আমরা কোন পার্টে যাবো, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে 106 গ্রেড বি যদি বলি, এটা হচ্ছে গিয়ে ফেরাস ম্যাটেরিয়াল। সো ফেরাস ম্যাটেরিয়ালের জন্য আমরা অবশ্যই আসমি পার্ট 2 সেকশন কততে যাব, সেকশন এ তে যাব, রাইট? তো দেখা গেছে যে আপনার এখানে ফেরাস ম্যাটেরিয়াল, নন ফেরাস ম্যাটেরিয়াল, দেন ফিলার ম্যাটার চলে আসবে। তো এই যে ব্যাপারগুলা আমরা অবশ্যই অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে রেফারেন্স কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড সহ, শুধু যে ASTM 106 গ্রেড বি ওকে আমি সাইডে গিয়ে দেখলাম আমার এমটিসি মিলে গেল, ওকে ফাইন, সমস্যা নেই। কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে এই পাইপের গ্রেড বা এই পাইপের কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড কোনটা, রেফারেন্স কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড। সো আমি যেটা ট্রাই করব, আমি যেহেতু বিগিনিং থেকেই শুরু করছি, তো এখানে আপনাদেরকে রেফারেন্স কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড সহ আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করবো। তো ফিটিংস এর মধ্যে যদি আমি বলি, ফিটিংস এর মধ্যে আমরা নর্মালি কি বুঝি, ফিটিংস বলতে আমরা এলবো বুঝি, দেন ওয়াইল্ড ওলেট, সকলেট,
তো এগুলো হচ্ছে ফিটিংস। তো ফিটিংস ও কোন রেফারেন্স কোড অ্যান্ড স্ট্যান্ডার্ডের আন্ডারে, এগুলো আমাদেরকে জানতে হবে। ডাইমেনশন আমরা কিভাবে চেক করব, ফিটিংস এর এলবো ডাইমেনশন ঠিক আছে কিনা, আমরা ওয়াইল্ড বা সকলেট ইউজ করব বা নিপোলেট ইউজ করব, এগুলো ডাইমেনশন ঠিক আছে কিনা, এগুলো আমরা রেফারেন্স কোড অ্যান্ড স্ট্যান্ড থেকে আমাদের অবশ্যই রেফার করতে হবে। দেন ফ্লাঞ্জ যদি আমি বলি, তো ফ্লাঞ্জের ক্ষেত্রেও সেম, যে ফ্লাঞ্জের রেটিং, ফ্লাঞ্জের থিকনেস, তারপর ফ্লাঞ্জ ফেজের সেরিয়েশন, বা ফ্লাঞ্জ ফেজের যে রাফনেস, বা ফ্লাঞ্জ ফেজের যে কি বলতে পারি গ্রুপ। তো এই যে ব্যাপারগুলো, এই সবগুলা ব্যাপার আমাদেরকে ওয়ান বাই ওয়ান জানতে হবে। লাইক আমি যদি ফ্লাঞ্জের ব্যাপারে বলি, নর্মালি আমরা যদি বলে থাকি যে স্মল ডায়ামিটার ফ্লাঞ্জের ক্ষেত্রে আসবে B16.5 যদি আমরা ইউজ করি, তো ওখান থেকে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ফ্লাঞ্জের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি। লাইক ফ্লাঞ্জ ফেজে গিয়ে আমরা দেখলাম যে একটা স্ক্র্যাচ বা ওখানে আপনার মেকানিক্যাল ড্যামেজ, তো এইটা আসলে কতটুকু পর্যন্ত অ্যাকসেপ্টেবল। বা আমরা যে দেখলাম ফ্লাঞ্জ ফেজ সেরিয়েশন বা রাফনেস যেটা, তো রাফনেস গুলো আসলে অনেক দিন ধরে মরচে পড়ার কারণে হয়তো রাফনেস গুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এটা কতটুকু ক্ষতিগ্রস্ত হলে এটা অ্যাকসেপ্টেবল হইতে পারে, কতটুকু ডিফেক্ট থাকলে এখানে অ্যাকসেপ্টেবল হইতে পারে, এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই রেফারেন্স কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে হবে। তা পাইপিং ইন্সপেক্টর হিসেবে আমি যদি সিম্পলি কথাটা বলি, তা আমাদেরকে পাইপিং এর ফিটিংস, ফ্লাঞ্জ, বাল্ব, নিপল, হোয়াট এভার পাইপিং কম্পোনেন্ট আছে, সবগুলা পাইপিং কম্পোনেন্টের ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন, কোড স্ট্যান্ডার্ড, ক্লায়েন্ট স্পেসিফিকেশন, সবগুলা ব্যাপারে আমাদেরকে ধারণা থাকতে হবে। তো এইগুলা কোথায় পাওয়া যাবে? কোড আমরা ইন্টারন্যাশনালি কোড পেয়ে যাবো, স্ট্যান্ডার্ড আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পেয়ে যাবো। ক্লায়েন্ট স্পেসিফিকেশনটা আমরা যে প্রজেক্টে কাজ করব ওই প্রজেক্টের ক্লায়েন্ট থেকে অবশ্যই ওদের স্পেসিফিক স্পেসিফিকেশন গুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা করে থাকে নর্মালি আমাদের যেই ম্যানেজার থাকে বা পাইপিং ইঞ্জিনিয়ার থাকে বা যারা ক্লায়েন্টের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে, ওরা দেখে গেছে যে এই স্পেসিফিকেশন কালেক্ট করে। তো আমরা যেটা করতে হবে যে আমাদেরকে এইগুলা ওদের কাছ থেকে নিয়ে নিতে হবে। ওকে। তো এইটাই আমি প্রথম বললাম যে প্রথমে প্রজেক্টে ঢুকি আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে প্রজেক্টের রিকোয়ারমেন্ট জানতে হবে। যদি আমি কোনো কিছু রিকোয়ারমেন্টই না জানি, তাহলে আমি এখানে ইমপ্লিমেন্টটা কি করব? তো প্রজেক্ট রিকোয়ারমেন্ট অবশ্যই আমাদেরকে জানতে হবে। দেন আমি যদি বলি পাইপিং ইন্সপেক্টরের আরেকটা রুলস এন্ড রেসপন্সিবিলিটি, সেটা হতে পারে ওয়েল্ডিং প্যারামিটার চেক। তো ওয়েল্ডিং প্যারামিটার চেক, ওয়েল্ডিং প্যারামিটার সময় আমরা কি চেক করি? আমরা ডাব্লিউপিএস অনুযায়ী ওখানে কারেন্ট, ভোল্টেজ, এম্পিয়ার্স, ট্রাভেল স্পিড, এগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করি। সো ওয়েল্ডিং প্যারামিটার চেকের জন্য এখানে স্ট্যান্ডার্ড কিছু ফরম্যাট আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। দেন পাইপিং ইন্সপেক্টর হিসেবে আমাদের আর কি হতে পারে? আমরা যেমন ফিট আপ চেক করে থাকি, ফিট আপের সময় আমরা কি কি চেক করব, এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। দেন আমরা যদি এখানে যদি পার্ট করি যে বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার, সো পাইপিং ইন্সপেক্টর হিসেবে আমাদের বিফোর কি করতে হবে, দ্যাট মিনস ওয়েল্ডিং এর আগে আমাদের কোন কোন পার্টগুলো চেক করতে হবে, দেন ওয়েল্ডিং এর সময় কি চেক করতে হবে, এবং ওয়েল্ডিং এর পরে কি চেক করতে হবে। তো এই ব্যাপারগুলো অবশ্যই এজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে আমাদেরকে ডিটেলস নজর থাকতে হবে। দেন আমি যদি বলি যে লাইক এনডিটি কমপ্লিট, সরি, ওয়েল্ডিং কমপ্লিট, দেন আমাদেরকে দেখতে হবে ওয়েল্ডিং পার্ট, এনডিটি পার্ট। সো একটা লাইক আমরা যদি বলি যে ওকে, এখানে আমাদের একটা সিস্টেম আছে যেটা হচ্ছে কি সার্ভিস ওয়াটার সিস্টেম বা সার্ভিস এয়ার সিস্টেম। সো আমাদেরকে অবশ্যই জানতে হবে এটার, এই সিস্টেমের জন্য আমাদের এনডিটি রিকোয়ারমেন্ট কি। তো এনডিটি রিকোয়ারমেন্ট গুলো আমরা কোথায় পাবো? এনডিটি রিকোয়ারমেন্ট গুলো আমরা পাবো কয়েকটা ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে এনডিটি প্ল্যান থাকে, কিছু কিছু প্রজেক্টে হয়তো সেপারেটলি এনডিটি প্ল্যান করা থাকে। সো অ্যাজ পার এনডিটি প্ল্যান আমাদেরকে এনডিটি কভারেজ করতে হবে। কিছু কিছু প্রজেক্টে হয়তো এনডিটি প্ল্যান থাকে না, বাট ক্লায়েন্টের ক্লিয়ার গাইডলাইন্স থাকে। সো এই ক্লায়েন্টের গাইডলাইন্স অনুযায়ী বা স্পেসিফিকেশন অনুযায়ী আমাদেরকে এনডিটি গুলা কভার করতে হবে। দেন এনডিটি গুলো ঠিক মতো কাভার হচ্ছে কিনা, যে এনডিটি যে কোম্পানি আছে ওদের সাথে আমাদেরকে প্রপারলি কোঅর্ডিনেট করতে হয় বা কোঅর্ডিনেট করতে হবে। দেন পিডাব্লিউএসটি যে ব্যাপারটা আছে, যে কোন কোন ক্ষেত্রে আমাদের পিডাব্লিউএসটি রিকোয়ারমেন্ট, কোন কোন ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট বা কোন সিস্টেমের রিকোয়ারমেন্ট। সো পিডাব্লিউএসটির ব্যাপারে আমাদের সেপারেটলি সেশন থাকবে যে আমরা কখন পিডাব্লিউএসটি করে থাকি বা কি কারণে করতে হবে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। পাশাপাশি এই সবগুলার রিপোর্টিং গুলো আমাদেরকে রিপোর্ট কালেক্ট করতে হবে এবং রিপোর্টিং গুলো আমাদেরকে করতে হবে। দেন আমি যদি তারপর বলি
যে আমাদের তো এখন ফেব্রিকেশন অলমোস্ট শেষ। শেষ ফেব্রিকেশন শেষ মানে ফিট আপ ভিজুয়াল এন্টিটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে? তা আমরা নর্মালি কি করি ইন প্র্যাকটিক্যালি যেটা হয়, আমি কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। আমাদের যখন টোটাল ওয়েল্ডিং অ্যাক্টিভিটিস কমপ্লিট, লাইন ইনস্টলেশন কমপ্লিট, বা আমরা যদি স্পুল বা স্পুল কাজ করে থাকি, তাহলে আমরা সবে হাইড্রো টেস্ট করি। সো ডিউরিং হাইড্রো টেস্ট আমাদের কি কি পার্ট আছে বা আমাদের কি কি রেসপন্সিবিলিটি আছে আছে। তো এগুলা হচ্ছে গিয়ে ধরেন হাইড্রো টেস্টের সময় আমরা যেটা করি, টেস্ট ম্যানিফোল্ড ঠিক আছে কিনা, হুজ ঠিক আছে কিনা, তারপর চার ট্র্যাক রোটার, প্রেসার গেজ, তো ফুল সিস্টেমটা আমাদের ঠিক মতো আছে কিনা, বা আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করবো ক্যালিব্রেটেড কিনা, বা বেইলেট ক্যালিব্রেশন আছে কিনা, পিএসবি আছে কিনা। সো র্যান্ডমলি আমি যেগুলো বলতেছি আপনাকে, আমরা এইগুলোই করে থাকি। তো হাইড্রোটেস্টের সময় আমাদেরকে এই যে ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি, সবগুলোকে আমাদেরকে এনশিওর করতে হবে যে সবগুলা ক্যালিব্রেটেড এবং প্রপারলি ওয়ার্ক। তো যদি প্রপারলি ওয়ার্ক না হয়, তাহলে আবার আরেক প্রবলেম, যে আমি ঠিক আছে ক্যালিব্রেটেড বাট এটা কাজ করতেছে না, এটা একটা প্রবলেম। সো এগুলো আমাদেরকে অবশ্যই টেস্টিং এর আগে, ফাইনাল টেস্টিং এর আগে, দ্যাট মিনস ফাইনাল প্রেশার আপের আগে অবশ্যই আমাদের এগুলা ক্রস ভেরিফাই করে নিতে হবে। দেন টেস্ট প্যাক প্রিপারেশন করতে হবে, কারণ হাইড্রো টেস্টের আগে অবশ্যই আমাদেরকে টেস্ট প্যাক প্রিপারেশন করতে হবে। সো টেস্ট প্যাক প্রিপারেশনে কি কি করতে হবে বা কি কি ডকুমেন্ট থাকে, আমি আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। সো টেস্ট প্যাক প্রিপারেশনে যা থাকে তা তো অবশ্যই থাকবে। তো এখন দেখা গেছে যে আপনার টেস্ট প্যাক প্রিপারেশনে কি কি ডকুমেন্ট থাকতে হবে, সেগুলা আমরা ওয়ান বাই ওয়ান একটা টেস্ট প্যাক স্যাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে একটা টেস্ট পেকে কি কি থাকে বা কিভাবে টেস্ট পেক প্রিপারেশন করতে হয়। দেন আমরা যদি বলি যে হাইরো টেস্টের পরে আমরা কি করি, হাইরো টেস্ট কমপ্লিট হওয়ার পর আমরা ফ্লাশিং করি, অথবা কিছু কিছু প্রজেক্টে দেখা যাচ্ছে আগে ফ্লাশিং করি তারপর হাইড্রো টেস্ট করি। তো এই ব্যাপারগুলো হয়তো প্রজেক্ট বাই প্রজেক্ট ভেরি করে। প্রথমে যদি আমরা ফ্লাশিং করে থাকি, তারপর আমরা হাইরো টেস্ট অ্যাক্টিভিটিস গুলো আমরা কমপ্লিট করি। আহ, তারপর ড্রাইং করতে হয়, বা কিছু কিছু প্রজেক্ট হয়তো কেমিক্যাল ক্লিন থাকে, হট অয়েল ফ্লাশিং থাকে। তো অনেকে হয়তো কেমিক্যাল ক্লিনিং, হট অয়েল ফ্লাশিং সম্পর্কে পরিচিত আছেন। তো কেমিক্যাল ক্লিনিং বা হট অয়েল ফ্লাশিং করে থাকি। তারপর অনেক সময় আমরা গ্র্যাভিটি টেস্ট বা ফ্লাড টেস্ট করি। ফ্লাড টেস্ট কোনগুলো করি, লাইক আমরা যদি শিপিং সেক্টরে কাজ করে থাকি কেউ, তা হয়তো আমরা ডেক ড্রেন সিস্টেম দেখি, যেগুলো ওপেন ড্রেন, টেস্ট প্রেসার বা প্রেসার ওঠানোর কোনো স্কোপ থাকে না, সেক্ষেত্রে আমরা এটাকে ফ্লাড টেস্ট করে থাকি। ফ্লাড টেস্ট মানে কি, ফ্লাড টেস্ট হচ্ছে গিয়ে আমরা নিচে দিয়ে কোনো কিছু ভাবে দিয়ে ব্লক করে পানি ভরে রাখি, হয়তো আমরা 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পরে গিয়ে ওই জায়গায় চেক করি যে পানির লেভেল কতটুকু আছে। আমরা ইন দ্য মিন টাইম লাইন চেক করি বা ফ্লান জয়েন্ট গুলা চেক করি কোথাও লিকেজ আছে কিনা। তো ইয়ে হচ্ছে কি টেস্টিং। তো টেস্টিং এর পরে আমরা যেটা করি, ফাইনাল রিস্টেটমেন্টে চলে যাই। আমরা আবার টেস্টিং কমপ্লিট হওয়ার পরে আমাদের কি কি করতে হয়, আমাদের সবগুলো যেগুলো আমরা ওপেন করেছিলাম, যে যে পয়েন্টে ব্লাইন্ড করেছিলাম, এগুলো আবার রিস্টেট করতে হয়, দ্যাট মিন রিইনস্টল করতে হয়। সো আমরা ফাইনাল রিস্টেটমেন্ট করার পরে ওখানে কিছু কালার কোডিং আছে। তাহলে আমরা যদি শিপিং ইন্ডাস্ট্রি বা অয়েল অয়েল অ্যান্ড গ্যাস হোক, ওখানে কালার কোডিং বা মার্কিং এর ব্যাপার আছে, তো বাল্ব টেকিং এর ব্যাপার আছে। এই কাজগুলো আমরা তখন করে থাকি এবং এগুলো আমাদেরকে অবশ্যই ভেরিফাই করতে হয়। দেন ফাইনালি যখন কমপ্লিট হয়, আমাদেরকে আমরা টেস্ট পেক রিভিউ করি, রিভিউ করে ফাইনালি আমরা ইন্সপেকশন ডকুমেন্ট আমরা ক্লায়েন্টকে সাবমিট করি ফাইনাল সাইনিং এর জন্য। তো নর্মালি আমরা অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে আমরা এই কাজগুলা করে থাকি। এর বাইরেও যারা প্রোডাকশন ইঞ্জিনিয়ার আছেন, তারা কি করেন, তারা নর্মালি যেটা করে থাকেন, ফুল ওয়ার্ক এক্সিকিউশনটা ওরা চেক করেন। ড্রয়িং দেখে, ডকুমেন্ট দেখে ওরা আপনার যেটা করে সেটা হচ্ছে কি আপনার এমটিইউ বা আপনার পিইউ রেস করে। পিইউ রেস মিনস আপনার অ্যাজ পার ড্রয়িং রিকোয়ারমেন্ট বা অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, যেটাই আমরা বলি, অ্যাজ পার ড্রয়িং রিকোয়ারমেন্ট কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, কতটা ফ্লান্স লাগবে, কতটুকু পাইপ লাগবে, এগুলা আপনার ওরা আইডেন্টিফাই করে, ওরা এগুলা পারচেস অর্ডার দিয়ে থাকে বা ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট দিয়ে থাকে। তো এই হচ্ছে গিয়ে নর্মাল রেসপন্সিবিলিটিস আমাদের একজন পাইপিং ইন্সপেক্টরের। তো আশা করি আমি অনেকগুলোই কভার করার চেষ্টা করেছি, এর বাইরেও অনেক রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস থেকে থাকে। আর আপনারা যদি কোনো জব সার্কুলার দেখে থাকেন, হয়তো ওই জায়গায় আপনারা এই জিনিসগুলো দেখবেন যে ওরা চায় যে এই ফুল প্রসেসটা বা এই ব্যাপারগুলা কি ব্যাপারগুলা সরি, এই ব্যাপারে কার এক্সপিরিয়েন্স আছে, এবং যাদের এই ফুল ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, তারাই কিন্তু আপনার এজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে কোনো ইন্টারভিউ বোর্ডে কোয়ালিফাইড করে থাকে।
তা আমরা যেটা করব, আমি যে ফুল প্রসেসটা বললাম প্রতিটা প্রসেসই আমরা জানার চেষ্টা করব। ওকে, দেন এই ছিল আমাদের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটির শর্ট ব্রিফিং। এখন আহ, এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে আমরা একটু শেয়ার করি। আমাদের এই সেশনটা হয়তো আর 3 মিনিট চলবে, তারপর আমরা আবার জয়েন করব বা আমরা অন্য একটা টপিকে কথা বলবো। তো কেউ একজন আমার সাথে শেয়ার করেন, আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এর বাহিরে আমরা অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে কি কি কাজ করে থাকি, যে কোনো একজন আমাদের সাথে শেয়ার। ইন দ্য মিন টাইম আমি একটা জিনিস পয়েন্ট হয়তো আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে একটা খুবই মেজর পার্ট, সেটা হচ্ছে গিয়ে ফ্লান্স ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। সো ফ্লান্স ম্যানেজমেন্টটাও আপনার খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্টিভিটিস পাইপিং এর জন্য। সো অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর বলেন, প্রোডাকশন ইঞ্জিনিয়ার বলেন, সবাই আমরা ফ্লান্স ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটির সাথে খুবই পরিচিত, বা আমরা এই কাজগুলো খুবই কেয়ারফুলি করতে হয়। তো প্লান্ট ম্যানেজমেন্ট অন অফ দা থিংস, ওটাও আপনার অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে আমাদের ফুল কাজটাকে মনিটরিং করতে হয়, ইন্সপেকশন করতে হয়। তো ফ্লান্স ম্যানেজমেন্ট ইন্সপেকশনের সময় কিভাবে করতে হয়, কি রিকোয়ারমেন্ট, তো সবগুলো ব্যাপারে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তো এখন কেউ একজন বলেন, যে কোনো একজন র্যান্ডমলি, আর কি কি কাজ আমরা করে থাকি অ্যাজ এ পাইপিং ইন্সপেক্টর হিসেবে। রানা আহমেদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে রানা, তুমি বলো যে আমি যে পাইপিং ইন্সপেক্টরের ব্যাপারে রুলস এন্ড রেসপন্সিবিলিটি জেনারেল ব্রিফিং আমি র্যান্ডমলি বলার চেষ্টা করেছি, আর বাইরেও আরো অনেক পয়েন্ট আছে। তো তোমার কাছে কি মনে হয়েছে যে আমি যেটা বলছি আর বাইরেও ইম্পর্টেন্ট কোনো কিছু আমি মিস আউট করছি? যদি অ্যাড করতে চাও। আহ, আপনি অলরেডি সবকিছু কভার করছেন। তার মধ্যে আমার কাছে মনে হয় যে একটা বিষয় যে পাইপিং এর হাইড্রো টেস্টের আগে আমরা লাইন চেক করে থাকি। লাইন চেক করে ক্লায়েন্টের মাধ্যমে লাইন চেক করে পাঞ্চ গুলা যেগুলো থাকে পাঞ্চ গুলা ক্লোজ আউট করা হয়। বিফোর হাইড্রো টেস্ট অবশ্যই সবগুলো পাঞ্চ, বিশেষ করে এক এক পাঞ্চ যেগুলো থাকে সেগুলো ক্লোজ করতে হয়। এটা মনে হয় হ্যাঁ, উচিত। থ্যাংক ইউ রানা, ভেরি গুড ইনফরমেশন। আমি এই পয়েন্টটা হয়তো বলতে মিস করেছি, ধন্যবাদ। আর এমন কি আছে যে আমি মিস আউট করেছি, আমি বলতে ভুলে গেছি? এরকম আর কিছু মনে পড়তেছে না এখন। মনে পড়লে তখন আবার বলবেন সেটা। ওকে, এই সেশনটা আমরা এখন শেষ করবো, আমরা আবার রিজয়েন করবো। হ্যাঁ, রিজয়েনটা আমরা খুব দ্রুত করব এবং আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো। রিজয়েন করবো খুব দ্রুত, হ্যাঁ।